এডুকেশন গ্রাউন্ড চ্যানেলে সকলকে জানাই স্বাগত। আশা করি সকলে ভালো আছো। আমি তোমাদের সঙ্গে সৌরভ। আজকে আমরা আরআরবি গ্রুপ ডি প্রিভিয়াস ইয়ারে আসা একটি সেটে যে ম্যাথগুলি এসেছিল সেগুলি নিয়ে আলোচনা করব। এর আগে আমরা একাধিক ক্লাস করেছি আরআরবি গ্রুপ ডি এবং এনটিপিসির ওপর, যেগুলি আমাদের প্লেলিস্টে দেওয়া রয়েছে। তারা সেই ক্লাসগুলি দেখোনি, অবশ্যই দেখবে। আশা করি সেই ক্লাসগুলি তোমাদের আসন্ন পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তবে আজকে প্রথম অঙ্ক এখানে দেওয়া রয়েছে, বর্গমূল নির্ণয় করতে বলেছে। তাহলে বর্গমূলের ফিগারটা কি? 1 2 3 4 3 2 1। আমরা কি পিছন থেকে জোড়া জোড়া করে বর্গমূল করি, কিন্তু পরীক্ষায় এমন ভাবে দেওয়া রয়েছে এই টার্মটা, এটা একটা কি, একটা পরিচিত সংখ্যার কি বর্গ, এটা দেওয়া রয়েছে। সেটা কি একটু আগে শিখে নাও এখান থেকে, তাহলে এই টাইপের অঙ্ক খুব সহজে করবো। 11 স্কোয়ার মানে আমরা জানি 121। 11 স্কোয়ার তার মানে তিনটা যদি এক নেই, 111 স্কোয়ার কত হবে? তার মানে কিভাবে করবো শর্টকাটে, তিনটা এক, তাহলে 1 2 3 দেখবো, তিনটাকে বাদ দেবো, 2 1। ঠিক আছে, তাহলে যদি 1 2 3 4 এর স্কোয়ার করি, তাহলে চারটা এক রয়েছে, 1 2 3 4 আমরা দেবো, 4 কে মনে মনে বাদ দেবো, 3 2 1। তাহলে দেখো তো কোন সংখ্যাটার স্কোয়ার আসলো? 1 2 3 4 3 2 1। তার মানে চারটা 1 এর স্কোয়ারই হলো 1 2 3 4 3 2 1। তার মানে এই সংখ্যাটা যদি আমরা বর্গমূল করি, তাহলে এখানে নিচে আসবে চারটা 1 তার স্কোয়ার, তাহলে বর্গমূল করলে হবে চারটা 1। এটা একটা পরিচিত ফিগার, তাহলে অপশন ডি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একজন বাবার বয়স তার ছেলের বয়সের 7 গুণ, এখন থেকে 3 বছর পর বাবার বয়স হবে ছেলের বয়সের 5 গুণ, তাই বাবার বর্তমান বয়স কত? তাহলে একজন বাবার বয়স তার ছেলের বয়সের 7 গুণ। আচ্ছা, বাবার বয়সকে আমি এ অক্ষর দ্বারা ডিনোট করলাম, আর ছেলের বয়স এস। তাহলে বাবার বয়স ছেলের বয়স যদি আমি 1 ইউনিট ধরি, তাহলে বাবার বয়স হবে 7 ইউনিট, যেহেতু 7 গুণ। এখন থেকে 3 বছর পর বাবার বয়স হবে ছেলের বয়সের 5 গুণ। এখন থেকে 3 বছর পর, 3 বছর পর বাবার বয়স হবে ছেলের বয়সের 5 গুণ। ছেলের বয়স যদি 1 ইউনিট হয়, তাহলে বাবার বয়স হবে 5 গুণ। কত বছর পর সেটা? 3 বছর পর। এখান থেকে আমাকে বের করতে বলেছে যে বাবার বর্তমান বয়স কত ছিল। এই হলো অঙ্ক। তাহলে এই টাইপের অঙ্ক থাকলে আমরা একদম প্রথমে কি করবো, গ্যাপটাকে সমান করে নেবো। 7 আর 1 এর মধ্যে গ্যাপ কত? 6, বিয়োগ করে নাও। এর গ্যাপটা হলো কত? 5 থেকে 1 বিয়োগ করো 4। তার মানে উপরটাকে 2 দিয়ে গুণ করলে আমাদের 12 আসবে, নিচেরটাকে 3 দিয়ে গুণ করলে আমাদের 12 আসবে। তাহলে উপরটাকে 2 দিয়ে গুণ করে দিই, তাহলে 2 দিয়ে গুণ করলে 7 দোকানে 14, 2 অক্ষে 2। এখন এটা হলো আমাদের গ্যাপ। আর নিচেরটাকে কি বলবো, উপরটাকে 2 বললাম, নিচেরটাকে 3 দিয়ে, তাহলে 3 5 15, 3 অক্ষে 3। এবার দেখো 14 থেকে 2 বিয়োগ করলে 12 আসে, 15 থেকে 3 বিয়োগ করলে 12 আসে, গ্যাপটা সমান হয়ে গেল। তাহলে এই গ্যাপটা কত হলো সেটা দেখে নাও, যে বিয়োগ করতে হবে 2 এ 3 মানে 1 এর গ্যাপ। এই যে 1 এর ভ্যালু তাই হলো 3 বছর পর, তাহলে এটার মান হলো 3 ইয়ার। এখান থেকে আমাকে ফাইন্ড আউট করতে হবে বাবার বর্তমান বয়স কত। তাহলে কিন্তু এখন কিন্তু ইনিশিয়ালটা নিয়ে করলে হবে না, নতুন যে বাবার বয়স পেলাম সেখান থেকে আমাকে নিতে হবে। তাহলে কত ছিল নতুন অনুপাত বাবার? 14। তাহলে 1 এর ভ্যালু 3 ইয়ার, তাহলে 14 এর ভ্যালু কত হবে? 3 14 42 ইয়ার হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। পরেরটা একটা ত্রিকোণমিতির অঙ্ক, তুলে নিচ্ছি অঙ্কটা, তারপর ডিটেলসে বোঝাচ্ছি তোমাদের। তাহলে দেওয়া রয়েছে sin স্কয়ার থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা প্লাস 1, আর নিচে আসছে আমাদের 1 মাইনাস sin স্কয়ার থিটা। সিম্পলিফিকেশন করতে হবে, এই টার্মটাকে আগে করে নিই, ফার্স্ট টার্মটাকে, তারপরে সেকেন্ড টার্মটাকে করব। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে আমরা জানি cos স্কয়ার থিটা। তাহলে এখানে 1 টা থাক, এখান থেকে প্রথম দুটো টার্মের থেকে আমি sin স্কয়ার থিটা কমন নিয়ে নিলাম। তাহলে sin স্কয়ার থিটা যদি আমরা কমন নিই, তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা পড়ে থাকলো এই পাশে প্লাস 1। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে আমরা জানি cos স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা। তাহলে 1 মাইনাস sin স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। ঠিক আছে, তাহলে নিচে কত? এখানে প্লাস 1, আর নিচে হলো cos স্কয়ার থিটা। তাহলে আমি এখন বিচ্ছিন্ন সহগ করবো, মানে sin স্কয়ার থিটা cos স্কয়ার থিটাকে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করবো, আর 1 কে cos স্কয়ার থিটা দিয়ে ভাগ করবো। এখানে cos স্কয়ার আউট হয়ে গেল, তাহলে ব্যাপারটা হলো এরকম, লিখেই বুঝিয়ে দিচ্ছি। sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা, তাহলে cos স্কয়ার থিটা আউট হয়ে যাবে, আর এখানে থাকবে কি 1 বাই cos স্কয়ার থিটা, একে বলে বিচ্ছিন্ন সহগ পদ্ধতি। তাহলে এখানে পড়ে থাকলো কি sin স্কয়ার থিটা, তাহলে 1 বাই cos স্কয়ার থিটা মানে sec স্কয়ার থিটা। এটা ফার্স্ট টার্মের কাজ হয়ে গেল। এখন আমরা সেকেন্ড টার্মটার কাজ করব। সেকেন্ডে রয়েছে কি 1 মাইনাস
tan স্কয়ার থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। তাহলে 1টা থাক হাতে, এখান থেকে আমি মাইনাস tan স্কয়ার থিটা কমন নিয়ে নিলাম। মাইনাস tan স্কয়ার থিটা যদি কমন নেই তাহলে কি হবে 1 প্লাস tan স্কয়ার থিটা, নিচে রইল 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা একটা ফর্মুলা জানি যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটা হবে আমাদের sec স্কয়ার থিটা, তাহলে 1 প্লাস tan স্কয়ার থিটার জায়গায় আমি লিখতে পারি sec স্কয়ার থিটা, তাহলে 1 মাইনাস tan স্কয়ার থিটা এখানে দেখবে আমাদের মানে sec স্কয়ার থিটা, আর নিচে 1 প্লাস tan স্কয়ার থিটা মানে আমাদের দাঁড়াবে sec স্কয়ার থিটা। তাহলে এখন বিচ্ছিন্ন সহগ একই মতো, তাহলে 1 বাই sec স্কয়ার থিটা হবে, 1 বাই sec স্কয়ার থিটা মানে cos স্কয়ার থিটা। আবার tan স্কয়ার থিটা এই টার্মটা নেব, tan স্কয়ার থিটা sec স্কয়ার থিটা বাই sec স্কয়ার থিটা, sec স্কয়ার থিটা আউট হয়ে যাবে মনে মনে, তাহলে পড়ে থাকবে মাইনাস tan স্কয়ার থিটা। এখন দুটোকে কি করতে বলেছে, যোগ করতে বলেছে, তাই দুটো যোগ করে দাও। যোগ করলে আমাদের দাঁড়াবে sin স্কয়ার থিটা, দুই অ্যান্সার আসবে বোঝা যাচ্ছে, প্লাস sec স্কয়ার সঙ্গে tan এর যোগ করব, আর cos এর সঙ্গে এটা একসাথে করে দিলাম এই যে, আর sec এর সঙ্গে যাবে tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা cos থিটা মানে 1 হলো, আর sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা মানে 1, তাহলে 1 এখানে বসবে প্লাস 1 প্লাস 1, তার মানে 2 হবে আমাদের কারেক্ট অ্যান্সার, অপশন এ। নিম্নলিখিত বার গ্রাফটি কয়েক বছরে তুলার উৎপাদন টনে দেওয়া রয়েছে। গ্রাফটি অধ্যয়ন করুন এবং 2017 সালের তুলনায় 2020 সালে তুলা উৎপাদন আনুমানিক কত শতাংশ বৃদ্ধি পেয়েছে তা আমাকে নির্ণয় করতে হবে। 2017টাতে দেখো 2017 ছিল 32, এবার 2020 দেখতে বলেছে 41, তাহলে বাড়লো কত, তার মানে 32 থেকে 32 ছিল 2017তে, এটা 2017তে, আর 41 ইউনিট 41 টন হলো 2020তে, বাড়লো কত 9 ইউনিট 9 টন, তাহলে কত পার্সেন্টেজে বাড়লো, তার মানে ইনিশিয়ালটা নিচে দিতে হবে, পার্সেন্টেজ যেহেতু বের করতে বলেছে তাই 100 এই। এবার কাটাকাটি করে দাও, 4 পজিশন 100, 4 আটা 32, 5 নং 45 এর 5, 9 দোকানে 18 আর 4 22, 225, নিচে কত 8, তাহলে 8 দোকানে 16, 6 65 আর 8 64, তাহলে 28 পয়েন্ট সামথিং, তার মানে অপশন বি হবে কারেক্ট অ্যান্সার। দুটি পাইপ এ ও বি যথাক্রমে 15 ঘন্টা 20 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, যখন তৃতীয় পাইপ সি 30 ঘন্টা সম্পূর্ণ খালি করে যদি তিনটি পাইপ একসাথে কাজ করে কত ট্যাঙ্কে ভর্তি হবে। তাহলে এ 15 ঘন্টায় ভর্তি করে, এ হলো ভর্তি করার নল, তাহলে 15 ঘন্টা প্লাস চিহ্ন দিয়ে যেহেতু ভর্তি করে, বি করে 20 ঘন্টায়, আর সি করে খালি করে, তার মাইনাস দিতে হবে 30 ঘন্টায়। এখান থেকে টোটাল ইউনিট কাজটা আমরা বের করব, টোটাল ইউনিট কাজ হবে 15 20 30 এর এলসিএম, যেটা দাঁড়াবে 60 ইউনিট। এখান থেকে এফিসিয়েন্সি বের করে নাও, প্রথম দলের এফিসিয়েন্সি কি, টোটাল ইউনিট কাজকে টাইম দিয়ে ভাগ, তবে 4 15 60, একই রকম ভাবে 3 20 60, এটা হবে 3 20 60, এটা কত 3 20 60 মাইনাস 2 বসবে, আমি মাইনাস 2 মানে কি যেহেতু খালি করলো, তাহলে আলটিমেট কতটা এফিসিয়েন্সি হলো, টোটাল এফিসিয়েন্সি 4 3 7, তার থেকে 2 বিয়োগ, তাহলে 7 এর থেকে 2 বিয়োগ করলে 5, এটা হলো 5 ইউনিট এফিসিয়েন্সি। আমাদের টাইম বের করতে হবে, টাইম মানে টোটাল ইউনিট কাজ হলো 60 বাই টোটাল এফিসিয়েন্সি মানে 5, তাকে ভাগ করতে হবে ইকুয়াল টু 12, তাহলে 12 ঘন্টা হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। রচনা 60 মিনিটে 21টি কমলা লেবু খেতে পারে, সে জানতে চায় একই গতিবেগে 35টি কমলা লেবু খেতে তার কত মিনিট লাগবে, সেটা 45টি অনুরূপ কিলোমিটার, তাহলে 21টি কমলা লেবু খেতে সময় লাগে 60 মিনিট, তাহলে একটি কমলা লেবু খেলতে সময় লাগবে 60 বাই 21 মিনিট, তাহলে 35টি কমলা লেবু খেতে তার সময় লাগবে 60 বাই 21 ইন্টু 35 মিনিট, 5 7 35, 3 7 21, 3 20 60, তার মানে আমাদের 100 মিনিট হবে কারেক্ট উত্তর, অপশন বি। একজন ডিলার তার পণ্যের 3/5 বিক্রি করে 25% লাভে, অবশিষ্ট ক্রয় মূল্যে বিক্রি করে, পুরো লেনদেনে তার শতকরা ক্ষতি বা লাভ কত তা বের করতে বলছে। একটি পণ্য আমি টোটাল ধরলাম 100 ইউনিট, 100 এর মধ্যে 3/5 অংশ, তাহলে হবে 5 × 100 60 হবে 60, তাহলে বাকি পড়ে রইলো আর 40 ইউনিট,
এখন এই 60 তে তার লাভ হয় 25%, তাহলে 25% মানে আমরা জানি 1/4, তাহলে 1/4 যদি লাভ হয় তার লাভ কত, তাহলে 60 কে 1/4 দিয়ে আমাকে গুণ করতে হবে, 60 ইন্টু 1/4 করলে 4×5 তাহলে 15 টাকা হলো আমাদের লাভ, এটা লাভ। তাহলে সেলিং প্রাইস কত হবে, এটা হলো কস্ট প্রাইস, এটা হলো লাভ, তাহলে যোগ করতে হবে, তাহলে 75 হলো সেলিং প্রাইস। আবার নেক্সট ক্ষেত্রে কি বলছে, ক্রয় মূল্যে বিক্রি করা হলো, তাহলে এটা সিপি, পরবর্তীতে এটি আবার এসপি তে পরিণত হবে এখন। তাহলে আলটিমেট টোটাল এসপি কত, দুটো যোগ করতে হবে, টোটাল এসপি হবে আমাদের 5 5ই 7 4 11 115, এটা হলো টোটাল এসপি। আর টোটাল সিপি আমাদের কি 100, তাহলে সিপি 100 টাকা ধরে নাও, আর এসপি হলো মানে সেলিং প্রাইস হলো 115 টাকা, লাভ হলো তাহলে কতটা লাভ হলো, 15 টাকা লাভ হলো, 115 মাইনাস 100, তাহলে 15 টাকা লাভ। আর 100 এর উপরে মানে কি হবে 15% লাভ, যেহেতু 100 এর উপরেই করতে হবে, 100 এর উপরে করলে 15% হবে লাভ, অপশন এ। নিচে ডেটার গড় 4 অনুপস্থিতির পুনরাবৃত্তি নির্ণয় করুন, তার মানে ফাঁকাটা রয়েছে সেটা আমাকে নির্ণয় করতে, ফাঁকাটাকে তুমি x ধরে নিতে পারো। এইটা করার জন্য তোমাকে একটা যৌগিক গড়ের ফর্মুলা ইউজ করতে হবে, সেটা হলো সামেশন অফ fi xi ডিভাইডেড বাই সামেশন অফ fi ইকুয়াল টু x বার, এটা যৌগিক গড় বের করার ফর্মুলা। আর যৌগিক গড়টা দেওয়া রয়েছে 4, তার মানে x বারের জায়গায় আমাকে বসাতে হবে 4, ক্লিয়ার। তাহলে এখন fi xy মানে দুটোকে গুণ করতে হবে, 3 3 9, সামেশন মানে যোগ করা আবার, প্লাস 4 5 20 প্লাস 9x প্লাস 8 দোকানে 16, নিচে কি fi পরিসংখ্যাগুলোকে যোগ, 4 3 7 8 7 15 প্লাস x, যেহেতু x যোগ করা যায় না এইভাবেই রাখতে হবে। এখন কোনাকুনি গুণ করে দাও, 4 15 60 প্লাস 4x, তাহলে 20 আর 16 যোগ করলে 36, 36 আর 9 45 প্লাস 9x, তাই এটা এই পাশে আসবে সমান সমান 45টা, তার মানে -15 হবে এই পাশে, 60 এর থেকে 45 বিয়োগ করে দিলাম, আর 9 এর থেকে 4 বিয়োগ করলে 5x, তাহলে x এর মান আমাদের দাঁড়াবে 3 5 15, অপশন বি। পরেরটা বলছে এত এর প্রসারণে x4y³ এর সহগ নির্ণয় করতে, সহগ মানে কি একটা এক্সপ্রেশন ধরলাম ax² প্লাস bx প্লাস c, তাহলে x² এর সহগ কত, সামনে যেটা থাকবে চিহ্ন সহ তার মান সংখ্যাটা, তার মানে x² এর সহগ হলো প্লাস a, যদি এখানে মাইনাস থাকতো তাহলে x এর সহগ যদি বলতো তাহলে হতো আমাদের মাইনাস b, x⁻0 সহগ মানে এখানে 1 আছে, 1 এর জায়গায় আমরা লিখতে পারি আবার x⁻0, তাহলে x⁻0 সহগ হলো c, চিহ্ন সহ কিন্তু মান লিখতে হবে। এখানে এরকমই নির্ণয় করতে বলছে x⁴y³ এর সামনে কোন কনস্ট্যান্ট টার্মটা আছে, সংখ্যাটা আছে, সেটাই আমাকে আসলে বের করতে হবে। তাহলে এক্সপ্রেশনটা দেওয়া রয়েছে আমাদের 3x মাইনাস 2y তার হোল স্কয়ার ইনটু x² y³ 2 স্কয়ার, এখানে গোটাটাকে a প্লাস b ও a মাইনাস b হোল স্কয়ারে ভাঙাতে হবে, এটাকে a প্লাস b, কিন্তু আমাদের লক্ষ্য কি x4y³, বাকিগুলো তো আমার দেখা দরকার নেই, তাহলে একে যদি আমরা গুণ করি এটাকে, আচ্ছা এটাকে ফর্মুলা আমরা আগে এই করে দেই, তাহলে 3 3 9x² মানে a মাইনাস b হোল স্কয়ারের ফর্মুলা ইউজ করলাম, তাহলে a স্কয়ার মাইনাস 2ab, তাহলে 3 দোকানে 6 6 দোকানে 12 xy প্লাস 4y², পরেরটা a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা a স্কয়ার মানে x⁴ হবে প্লাস 2ab 2x² y³ প্লাস b² মানে y⁴ 3 দোকানে 6, আমাদের আনতে হবে x4y³, তাই কোনটাতে গুণ করলে দেখো আসে 9, এইটার সাথে দেখো এই টার্মের সঙ্গে যদি আমরা এই টার্মটা গুণ করি তাহলেই x4y³ আসে, 9x² যদি গুণ করতাম তাহলে x² x4 আসতো, x² x4 তো বলেনি আমাদের, লাভ নেই, এটার সঙ্গে যদি আমরা এটা গুণ করতাম, এটার সঙ্গে এটা গুণ করতে তাহলে কি বাড়াবে দেখো x4 আর y³ আসবে, তার মানে এই টার্মটাই আমাদের নেওয়া দরকার। আর এটাকে যদি গুণ করি y⁴ কে x² দিলে x² y6, এটা আমার দরকার, যেটা দরকার সেটাকে খালি ফাইন্ড আউট করে নেব একটুখানি বুদ্ধির জোরে, তাহলে আমাদের এই টার্মটার সঙ্গে এই টার্মটা গুণ করে নিতে হবে, 9 দোকানে 18 প্লাসে প্লাসে প্লাস x কত 4 আর এটা হলো y³ মানে সমস্তটাই আমাকে গুণ করতে হতো, তাহলে x4y³ এটা হলো কি আমাদের চলরাশি, এর সামনে ধ্রুবক পদটা কোনটা রয়েছে কনস্ট্যান্ট টার্মটা 18 মানে সংখ্যাটা, তাহলে 18 হবে আমাদের সঠিক উত্তর। জেটের মানের জন্য নিম্নের সমীকরণের সমান মূল থাকবে, ঠিক আছে, সমান মূল মানে কি, এটা হলো অ্যাকচুয়ালি বিষয়টা দ্বিঘাত সমীকরণের কনসেপ্ট দিয়ে করতে হবে, সেটা হলো ax²
প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ নট ইকুয়াল টু 0, এই আকারের সমীকরণকে, অর্থাৎ যেখানে এক্স এর সর্বোচ্চ ঘাত 2, সেই সমস্ত সমীকরণকে বলা হয় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। আশা করি বোঝা গেল। দ্বিঘাত সমীকরণ মানে দুটো বিশ, আর দ্বিঘাত সমীকরণের নিচের সঙ্গে সমান মূল থাকবে। দ্বিঘাত সমীকরণের বীজটি কেমন হবে, ক্যারেক্টারটা কেমন হবে, সমান না বাস্তব, এটা নির্ণয় করতে জন্য নিরূপকটা দেখতে হয়, মানে কোন টার্মটাকে চেক করতে হবে আমাকে, বি স্কোয়ার মাইনাস 4ac টার্মটাকে চেক করতে হবে, নিরূপক বা ডিসক্রিমিনেট বলা হয়। এখান থেকে বি মানে এক্স এর সহগ, এক্স স্কোয়ার মানে এর সহগ, আর সি মানে এই কনস্ট্যান্ট টার্মটা, এটা চেক করব। যদি আমরা দেখি বি স্কোয়ার মাইনাস 4ac এর মান, এটাকে বলে নিরূপক, বি স্কোয়ার মাইনাস 4ac কে যদি 0-র চেয়ে বড় হয় তাহলে কি মান পাবো, বাস্তব আর অসমান মান পাবো, বাস্তব আর অসমান। বি স্কোয়ার মাইনাস 4ac এর মান যদি 0-র চেয়ে ছোট হয় তাহলে অবাস্তব মান পাবো, মানে মাইনাস সংখ্যা যদি আসে ক্যালকুলেশন করার পরে, আর প্লাস সংখ্যা যদি আসে বি স্কোয়ার মাইনাস 4ac ক্যালকুলেশন করার পরে, তখন বাস্তব মান। আবার যদি বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হয় নিরূপকটা, তখন বীজ আমরা পাবো বাস্তব এবং সমান বীজ, বাস্তব এবং সমান বীজ। আর দ্বিঘাত সমীকরণে দুটো বীজ থাকে, তাকে চেক করতে হবে কোনটা, তার মানে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 আমাকে আনতে হবে। ওই 0-র সাহায্য নিয়ে, যেহেতু বলছে সমান বীজ, সমান মানে আমাকে এই কন্ডিশনটা বলে দিয়েছে সমান, তার মানে আমি লিখতে পারি বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0, এটাকে বলে নিরূপক। যেহেতু সমান বলেছে তাহলে এই কন্ডিশন আমি লিখে নিলাম। এখানে বি এর মানটা ইকুয়েশন অনুযায়ী তোমাকে বসাতে হবে, এর সাথে কম্পেয়ার করে, এই 1 নং ইকুয়েশনকে কম্পেয়ার করে। তাহলে এক্স স্কোয়ার সামনে কে থাকে এ, এক্স এর সামনে থাকে বি, এটা হলো কনস্ট্যান্ট টার্ম 1 হলো সি। এখন বি এর মানটা বসিয়ে দাও, বি ইকুয়াল টু জেড প্লাস 1, তার হোল স্কোয়ার মাইনাস, তাহলে 4 এর মান হলো জেড প্লাস 4 গেল, আর সি এর মান হলো 1, এটা ইকুয়াল টু কত হবে 0, যেহেতু সমান মূল তাহলে লিখে দিলাম। তাহলে এটাকে একটু ক্যালকুলেশন করে নাও, তাহলে জেড স্কোয়ার প্লাস 2z প্লাস 1 মাইনাস 4z মাইনাস 16 ইজ ইকুয়াল টু 0, তাহলে জেড স্কোয়ার মাইনাস 2z মাইনাস 15 ইকুয়াল টু 0। এখন এই মিডল টার্ম করতে হবে, 15 রয়েছে আর দ্বিঘাত সমীকরণ মানে আকারে রয়েছে, জেটের মাথায় 2, তার মানে 15 কে মিডল টার্ম করতে, মিডল টার্ম করে 15 সামনের চিহ্ন কি মাইনাস, তাহলে মাইনাস করে আমাকে 2 আনতে হবে, যেটার সামনে কত রয়েছে 2, 2 আনতে হবে। তাহলে 5 গুণন 3 করতে পারি, 5 এর থেকে 3 বিয়োগ করলে হয় 2, তাহলে মানে এই 2 এর জায়গায় আমি লিখতে পারি 5 মাইনাস 3। এখান থেকে আমি বের করব জেড এর মান, তাহলে জেড এর মান কত হবে, এই যে 5 এর সামনে প্লাস আর প্লাস মাইনাসে মাইনাস, যেটা হবে তাকে চিহ্ন বদলে দাও, তাহলে হবে প্লাস 5। আরেকটা মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস 3 উল্টে দেবে চিহ্ন, তাহলে মাইনাস 3। তাহলে একটা মান হবে 5 আর একটা মান হবে মাইনাস 3, একটা হবে 5 একটা হবে মাইনাস 3, অপশন সি হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট অঙ্ক, একটি অফিসের বেজে এত মিটার ও এত মিটার দেওয়াল এবং ছাদ রং করার খরচ এত টাকা মিটার স্কোয়ার এবং এত টাকা, এবং ঘরের উচ্চতা যদি নির্ণয় করতে বলেছে 1 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে এখানে চার দেওয়ালের ক্ষেত্রফল এর ফর্মুলা, একটা ঘর রয়েছে, একটা ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার ফর্মুলা আমাদের জানতে হবে। চার দেওয়াল মানে মেঝেটা বাদ যাবে আর ছাদটা বাদ যাবে, এর জন্য চার দেওয়ালের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2 ইন্টু a প্লাস বি ইন্টু হাইট। এ মানে হলো দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, এইচ মানে এই হাইটটা ঘরে। চারটা দেওয়ালের ক্ষেত্রফল বের করে, চারটা দেওয়ালের ক্ষেত্রফল নিতে বলছে, গেল দেওয়াল চলে গেল। আর কি নিতে বলছে, ছাদ, ছাদের ক্ষেত্রফল যা মেঝের ক্ষেত্রফল তা, মেঝের দৈর্ঘ্য প্রস্থ কত এ বি প্লাস এ বি। ক্লিয়ার? তাহলে কি বলছে, খরচ হলো এত টাকা এবং টোটাল টাকা লাগে হলো এত, তার মানে 1 মিটার স্কোয়ার, 1 বর্গ মিটারে টাকা লাগে 60 টাকা, তাহলে এত বর্গ মিটারে খরচ কত, এত বর্গ মানে এত টাকায় কত বর্গ মিটার হবে সেটা বের করলেই আমাদের টোটাল এরিয়াটা বের হবে। তাহলে টোটাল এরিয়াটা কত, তার মানে 7440 কে 60 টাকা দিয়ে ভাগ করতে হবে, যেহেতু 1 মিটার স্কোয়ারে টাকা লাগে আমাদের 60 টাকা, মানে 60 টাকায় তৈরি হয় 1 মিটার স্কোয়ার। আমাকে বলছে এত টাকায় কতটা তৈরি হবে, এত টাকা তৈরি হওয়া মানে কি গোটাটা যতটা ক্ষেত্রফল সেটাই বের হয়ে যাওয়া, তাহলে একে হবে 60 ইন্টু এত, ডাইরেক্ট তোমরা ভাগ করে দেবে 7440, মানে একটু ভাগ করলেই টোটাল কতটা এরিয়া হলো সেই এরিয়াটা আমাদের বের হবে, মোদ্দা কথা হলো এটাই। তাহলে এখন মান বসিয়ে দাও, 2, এখানে a মানে 5 আর b মানে হলো 3, দৈর্ঘ্য 5 আর প্রস্থ 3, তাহলে 5 আর 3 যোগ করলে হয় 8 ইন্টু আমাকে কি বের করতে উচ্চতা, তাহলে এইচ তো দেওয়া নেই, এইচ আমাকে বের করতে হবে,
প্লাস 5 3 8 2, ঠিক আছে। এ বি মানে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে 3 5 15। এটা হলো আমাদের ক্ষেত্রফলটা, তাহলে কাটাকাটি এখানেই করে দিচ্ছি আমি। 6 বারং 72, 74 72 গেলে 2, 6 দিয়ে গেলে 4 6 24, তাহলে এখানে বসবে 124। তাহলে আদ্যকণে 16, এই 124 থেকে আমাকে 15 বিয়োগ করতে বলে 109 হবে, যেহেতু সমান সমান সেখানে মাইনাস হয়। ক্লিয়ার? তাহলে এইচ ইকুয়াল টু দাঁড়াবে 109 ডিভাইডেড বাই 16। তাহলে কাটাকাটি করে দাও, 5 16 80, 6 16 96, 7 16 112, 6 দিয়ে যাবে, 6 16 96, 6 পয়েন্ট সামথিং হবে অ্যান্সার। 6 পয়েন্ট সামথিং একটাই অপশন রয়েছে, অপশন ই, তার মানে 6.8 প্রায়। পরেরটা বলেছে যদি x:6 সমানুপাতিক চিহ্ন একটা হয়, তবে x:y সমানুপাতিক y:6, তাহলে x ও y এর মান কত তাই নির্ণয় করতে বলেছে। তাহলে x:6 তার মানে x/6 চারটা ফোঁটা রয়েছে, একে সমানুপাতিক চিহ্নকে আমি সমান সমান লিখতে পারি, তাহলে 6/y, তাহলে xy ইকুয়াল টু হলো আমাদের 36। আবার আর সেকেন্ড কন্ডিশন থেকে আমি লিখতে পারি x/y ইকুয়াল টু y/6, তাহলে y স্কোয়ার ইজ ইকুয়াল টু 6x। এখান থেকে x এর মান বের করো, এই জন্য অপশনটা সবচেয়ে বেটার। তাহলে x ইন্টু y, দুটো সংখ্যা গুণ করে আমাকে 36 আসতে হবে। তাহলে 12 ইন্টু 12 গুণ করো, 36 আসছে, আসছে না। তারপরে 12 ইন্টু 6 গুণ করো, 72 আসছে, আসছে না। 6 ইন্টু 6 গুণ করো 36, আবার y মানে 6 6 স্কোয়ার 36, 6 গুণ 6 36। তার মানে আমাদের বোঝা গেল যে সি নম্বর হবে আমাদের সঠিক উত্তর। তাহলে x এর মান যদি 6 বসাই, y এর মান 6 বসাই, ক্যালকুলেশন করে হয় 6 6 36। আবার x এর মান y এর মান 6 বসাও 36, আর 6 গুণন 6 36 পাস। নেক্সট অঙ্ক বলছে একজন ফল বিক্রেতা 800টি আপেল এত টাকায় কিনলো, তার পরিবহনে 800 টাকা খরচ হলো, প্রতি আপেলে 10 টাকা লাভ পেতে তার প্রতিটি আপেল কত টাকায় বিক্রি, একটা আপেলে কিন্তু বলছে কতটা বিক্রি করতে হবে, একটা আপেল 1। তাহলে 800টি আপেল কিনেছিল 4800 টাকায়, তাহলে একটা আপেল কিনেছিল কত টাকায়, তারপরে ভাগ করতে হবে, এই 0 0 কাটো এখান থেকে। তাহলে একটা আপেল কিনেছিল 6 8 48 টাকায়, তাহলে একটা আপেল কিনেছিল 6 টাকায়, তার পরিবহন খরচ লাগলো 800 টাকা, তার মানে 800টার উপরে খরচ হচ্ছে 800 টাকা। তাহলে 800টি আপেলে তার এক্সপেন্ডিচার, পরিবহন এক্সপেন্ডিচার হলো 800 টাকা। তাহলে একটা আপেলে তার এক্সপেন্ডিচার পড়বে 1 টাকা, ভাগ করে দিলাম। তাহলে আলটিমেট টোটাল তার এক্সপেন্ড মানে কিনেছিল 6 টাকা আর এক্সট্রা খরচ হলো 1 টাকা, তাহলে আলটিমেট তার একটাতে খরচ হলো টোটাল কত, সেটাই মানে কি আমাকে যেহেতু এক্সপেন্ড লসটা আমাকে কস্ট প্রাইসের সঙ্গে ইনক্লুড করে দিতে হবে। 6 একে 7 টাকা, এটা হলো কস্ট প্রাইস, একটার কস্ট প্রাইস। আবার কি বলছে, সে যদি 10 টাকা লাভ করতে চায়, এটা কস্ট প্রাইস, আর যদি এক্সট্রা আরো 10 টাকা লাভ করলে যে লাভ, তাহলে কস্ট প্রাইসের সঙ্গে যদি আমি লাভ যোগ করি তাহলে কি পাবো, সেলিং প্রাইস। তাহলে একটা সেলিং প্রাইস হবে 10 আর 7 17 টাকা। রৈখিক সমীকরণে 5x - 3y = 7 এত জোড়ার সমাধানের সংখ্যা কত। তাহলে সমাধান যদি রৈখিক সমীকরণ হয়, সেই জন্য একটা কন্ডিশন রয়েছে, যেমন a1x প্লাস b1y ইকুয়াল টু c1। আবার আরেকটা সমীকরণ ধরলাম a2x b2y ইকুয়াল টু c2। তাহলে a1/a2 করব, b1/b2 করব, c1/c2 করব, মানে x এর সহগের অনুপাত, y এর সহগের অনুপাত। যদি তিনটেই সমান আসে তাহলে মনে রাখতে হবে অসংখ্য সলিউশন, অসংখ্য সমাধান পাবো আমরা, ঠিক আছে। তাহলে যদি a1/a2 নট ইকুয়াল টু b1/b2 আসে, তাহলে ওয়ান সলিউশন, একটা সলিউশন পাবো। ক্লিয়ার? আবার a1/a2 ইকুয়াল টু যদি b1/b2 হয়, তাহলে নো সলিউশন পাবো আমরা, কোনো সমাধানই খুঁজে পাওয়া যাবে না। ক্লিয়ার? নো সলিউশন, নো সলিউশন। তাহলে কি বলেছে আমাদের চেক করতে হবে, তার মানে এটা দেখি কয়টাগুলো সমীকরণ হয়। তাহলে a1 মানে প্রথমটা তুলে নেই, 5x - 3y ইকুয়াল টু 7, দ্বিতীয়টা হলো 7x প্লাস
4y ইজ ইকুয়াল টু 18। প্রথমে আমাকে a1/a2 নিতে হবে, তাহলে a1/a2 এর মান দাঁড়াবে 5/7, মানে x এর সহগ দুটো গেল। এবার নিতে হবে b1/b2 এর মান, চিহ্ন সহ কিন্তু, -3, উপরে y এর সহগ, নিচের y এর সহগ 4। এবার c1/c2 যদি নেই 7/18, তিনটাই কি আসলো প্রথম আলাদা, তার মানে প্রথমটা তো মিললই নাই, যেই কন্ডিশন হোল্ড করলো না, তার মানে ওয়ান সলিউশন পাওয়া যাবে, এই কনসেপ্টটা হোল্ড করলো। তার মানে আমি বলতে পারি a1/a2 নট ইকুয়াল টু b1/b2, আর সিটা তখন চেক করার দরকারই নেই আসলে। সেই ক্ষেত্রে আমরা পাবো একটা সলিউশন, এটা হলো ওয়ান সলিউশন, তাহলে অপশন সি হবে। দুটি পাইপ এ ও বি যথাক্রমে 5 ঘন্টা 6 ঘন্টা এত লিটার একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে। যদি এগুলো একসাথে করা তাহলে 1800 লিটার একটি খালি ট্যাঙ্ক পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগবে? তাহলে এ আর বি এর সময় নেয় 5 ঘন্টা, বির সময় নেয় 6 ঘন্টা, টোটাল ইউনিট কাজ হবে আমাদের 30, তাহলে এফিসিয়েন্সি দাঁড়াবে 5 6 30 আর 5 6 30 এর এফিসিয়েন্সি পেয়ে গেলাম। তাহলে টোটাল টাইম কত সময়ে ট্যাঙ্কটি ভর্তি হয় যদি দুটো পাইপ একসাথে কাজ করে, তাই টোটাল ইউনিট টাইম কাজ বাই টোটাল এফিসিয়েন্সি 6 + 11। তাহলে এত ঘন্টায় তাহলে কত ইউনিট জল ভরবে? দেওয়া রয়েছে 1000 লিটার ইউনিট। তাহলে বলছে 1800 লিটার ইউনিট একটি খালি ট্যাঙ্ক ভরতে কত সময় লাগবে, উল্টো পাশে আমি লিখে নিই, তাহলে 1000 লিটার জল ভরতে সময় লাগে 30/11 ঘন্টা, 1 লিটার জল ভরতে সময় লাগবে 30/11, আর 1000 নিচে বসবে। তাহলে কত বলছে? 1800 লিটার জল ভরবে, তার মানে আমাকে 1800 দিয়ে গুণ করে নিতে হবে। কাটাকাটি করে দাও, 2 0 2 0 একটা 0, তাহলে 3 18 54 গেল, আর নিচে পড়ে রইল 11, তাহলে 54/11 হবে আমাদের সঠিক উত্তর। নেক্সট বলেছে যদি এত এক্স স্কয়ার হয় সমীকরণের একটি মূল অন্যটি অনন্য, এটা অ্যাকচুয়ালি দ্বিঘাত সমীকরণে দিয়েছি, একটু বুঝিয়ে দিলাম, এক্স স্কয়ার bx প্লাস সি ইকুয়াল টু 0, এটা হলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এর দুটো বীজ, তার মানে দুটো বীজ থাকবে, একটাকে আলফা ধরলাম আরেকটাকে বিটা ধরলাম। বীজ দ্বয়ের যোগফল হয়, ফর্মুলা হলো -b/a, b মানে x এর সহগ, a মানে x স্কয়ারের সহগ, আর গুণফল হয় c/a, c মানে কনস্ট্যান্ট টার্ম। এখন বলছি একটা মূল আরেকটা অনন্য, তাহলে একটা বীজ যদি আলফা হয় তাহলে আরেকটা বীজ নিশ্চয়ই অনন্য কোণে উল্টো হবে, তার মানে 1/α, অনন্য কোণে উল্টে দেওয়া, 3/2 এর অনন্য 2/3, 5 এর অনন্য 1/5, এটা হলো অনন্য। তাহলে যদি এরকম হয় একটা বীজ আলফা একটা বীজ 1/α, তাহলে এর মান কত? তাহলে মানে কি, এখানে দুটো ফর্মুলা ইউজ করতে, একটা বীজ গুণেরটা ইউজ করলে ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে একটা বীজ আলফা আর একটা বিটার জায়গায় তাহলে কি বসাতে হবে আমাকে? 1/α, যে গুণ করে দিলাম। বীজ দ্বয়ের গুণফলের ফর্মুলা হলো c/a, c মানে কনস্ট্যান্ট টার্মটা নিতে হবে আমাকে 7 - a, a মানে x স্কয়ারের সহগ, তাহলে x স্কয়ারের সহগ রয়েছে a + 3, আলফা আলফা কাটা, তাহলে 1 কোণাকুণি গুণ করো, তাহলে a + 3 ইজ ইকুয়াল টু 7 - a, এটা এই পাশে আসলে 2a ইকুয়াল টু 4, তাহলে এর মান হবে 2, 2 হবে আমাদের সঠিক উত্তর, অপশন সি। একটি সিলিন্ডারের মোট পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করুন যার ভূমির ব্যাসার্ধ এত, উচ্চতা এত। তাহলে একটা সিলিন্ডার মানে চোঙ আকৃতির ফিগার, তাহলে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা কি? তার মানে উপরে দুটো ক্ষেত্রফল নিতে হবে বৃত্তাকার পোর্শন, আর বক্রতলেরটা নিতে হবে, এই জন্য ফর্মুলা হলো 2πr², মানে উপর নিচে বৃত্তের মতো দুটো বৃত্ত, তাই 2টা হলো দিয়ে দিলাম 2πr², আর পার্শ্বতলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা হলো 2πrh, এই দুটোকে যোগ করলে তার মানে সমগ্র তলের ক্ষেত্রফল বেরোবে। তাহলে এখান থেকে দেখো এটাই সমগ্র তলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা। এখান থেকে কমন যাচ্ছে 2πr, 2πr যদি কমন যায় পড়ে থাকবে, তার মানে আমাদের r + a, তাহলে আলটিমেটলি ফর্মুলাটা দাঁড়ালো সমগ্র ক্ষেত্রফলের এই ফর্মুলা। এখন আমরা এখানে মান বসাবো, তাহলে 2 পাই দিয়ে যেহেতু অ্যান্সার আনতে বলেছে, পাইটা পাই থাক, চেঞ্জ করার মান বসানোর দরকার নেই। ব্যাসার্ধ হলো 7, আর এর জায়গায় 7 বসবে, r + 7, তার মানে 7 + 15, আর হাইটটা 15 দেওয়া, 7 দোকানে 14 পাই, 15 7 কত 22, এত সেন্টিমিটার স্কয়ার। এখন গুণ করতে হবে, 14 দোকানে 28, 14 28 2 30, 308 পাই হবে আমাদের কারেক্ট অ্যান্সার, 308 পাই, অপশন ডি। 8 10 12 16 তারা বিভাজ্য ক্ষুদ্রতম অঙ্ক সংখ্যাটি নেই, এই টাইপের অঙ্ক তাহলে অপশন টি সবচেয়ে বেস্ট। তাহলে দেখো প্রথমে দেখো কি রয়েছে, 8 12 16, মানে সবগুলো দিয়ে ভাগ যেতে হবে, তাহলে 12টা নিয়ে চেক করি, 12 মানে 12 এর মধ্যে কি লুকিয়ে রয়েছে, একটা বৃত্তে করলে আর হবে না,
3 ইন্টু 4, তার মানে যেই সংখ্যাটা 12 দিয়ে বিভাজ্য সেই সংখ্যাটা অবশ্যই 3 দ্বারা ভাগ করলে মিলতে হবে। এটা কি 3 দিয়ে মেলে নাকি? 4 একে কত 5, অঙ্কগুলো যোগ করতে হয়, যোগ করে 3 দিয়ে ভাগ করলে মেলে তাহলে বলবো সেই সময় 3 দ্বারা বিভাজ্য, কিন্তু যোগ করলাম অঙ্কগুলো 4 একে 5 হলো, 5 তো 3 দিয়ে ভাগ করলে মিলছে না, তার মানে এটা কোনোদিনই হতে পারে না, এমনি আউট হয়ে গেল, একটা না মিললেই হবে না, পরেগুলো তুমি চেক করার দরকার নেই। একই রকম 2 একে 3, হ্যাঁ 3 দিয়ে মিলছে, 2 একে 3 যোগ করে দাও, হ্যাঁ 3 দিয়ে ভাগ করলে মিলবে, এটা থাক স্টকে। 6 একে 7, 7 হয়ে গেল, 7 তো 3 দিয়ে ভাগ করলে মিলছে না, এটা এমনি আউট, বাকিগুলো চেক করে দাও। 8 একে 9, এটা হতে পারে। এখন এই দুটোর মধ্যে আমাদের একটা অ্যান্সার হবে। তারপরে গেল, তারপর 8 দিয়ে বিভাজন, তাহলে এই সংখ্যাটা নিশ্চয়ই 8 দিয়েও ভাগ করলে মিলবে, যদি হয় এটাও 8 দিয়ে মিলতে হবে 6 অঙ্কে, তার মধ্যে যদি সবই যদি মিলে তাহলে কোনটা প্রথম সেটাকে নিতে হয়। তাহলে এটা 8 দিয়ে ভাগ করে কি মিলে? 8 এর নিয়ম কি? 8 এর নিয়ম হলো লাস্টের তিনটা যদি দেখতে হয়, লাস্টের তিনটা কি 0 2 0, তাহলে 0 2 0 কে 8 দিয়ে ভাগ করলে মেলে না, মিলছে না, 8 দোকানে 16 যাচ্ছে না, 4 অবশিষ্ট আছে, তার মানে এই সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য নয়, 8 দিয়ে একটা দেখো না মিললেই ক্যান্সেল, তাহলে 8 দিয়ে তো মিলে, এটা এমনি ক্যান্সেল, মানে আমাদের সঠিক উত্তর হবে এটা। দেখো এটা মিলছে, 0 8 0, 8 10 80, বাকিগুলো এটা মিলবে, আর চেক করার দরকার নেই। অপশন ডি হলো একটি নিয়মিত ষড়ভুজের প্রত্যেকটি বাহ্যিক কোণের মান কত? মানে বাহ্যিক কোণের বহিঃ কোণের মান নির্ণয় করতে বলছে, আমাদের বহিঃ কোণও দেওয়া থাকতে পারে। তাহলে একটা বহুভুজের ভেতরের কোণগুলো সৌষম বহুভুজ হতে হবে, ভেতরের কোণগুলোর সমষ্টি, এই যে ভিতরের কোণগুলোর সমষ্টি বের করার ফর্মুলা হলো, ভেতরের কোণগুলোর সমষ্টি বের করার ফর্মুলা হলো 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি। এটা হলো অন্তঃকোণগুলির সমষ্টি বের করার ফর্মুলা, ভিতরে যতগুলি কোণ রয়েছে ভেতরে সেগুলো যোগফলের ফর্মুলা। তাহলে বলছে প্রতিটির মান, তাহলে টোটাল বাহু কত, আমি n মানে বাহু সংখ্যা, বহুভুজের বাহু সংখ্যা n, কতগুলো বাহু n জায়গায় 1 2 3 4 5 6, তাহলে n, প্রতিটি অন্তঃকোণের মান কত হবে? প্রতিটি অন্তঃকোণের মান, প্রতিটি অন্তঃকোণের মান বের করার ফর্মুলা, অন্তঃকোণ মানে একটা অন্তঃকোণ, তাহলে টোটাল সমষ্টিকে ভাগ করতে হবে এই বাহু সংখ্যা দিয়ে, তাহলে 2 ইন্টু n মাইনাস 2 ইন্টু 90 ডিগ্রি ডিভাইডেড বাই n, মান বসিয়ে দাও, n মানে বাহু সংখ্যা, ষড়ভুজ মানে n এর জায়গায় 6 বসাতে হবে, 2, 6 থেকে 2 গেলে আমাদের 4 ইন্টু 90, আর n এর জায়গায় বসবে 6, 6 পূর্ণং 90, 4 পূর্ণং 60, 60 পূর্ণং 120, তাহলে প্রতিটি অন্তঃকোণের মান হলো 120, তাহলে প্রতিটি বহিঃ কোণের মান কত? বহিঃ কোণ 180 মাইনাস 120 ডিগ্রি, তার মানে হবে 60 ডিগ্রি প্রতিটি বহিঃ কোণের মান। প্রতিটি, আসলে কোন ফর্মুলা দিয়ে এটা করলাম, আসলে তোমাদের এখানে আরেকটি ফর্মুলা কনসেপ্ট ইউজ করলাম, ফর্মুলা হলো প্রতিটি বহিঃ কোণ প্লাস প্রতিটি অন্তঃকোণ, প্রতিটি মানে একটি, যোগফল হবে সবসময় 180। তাহলে আমাদের প্রতিটি অন্তঃকোণের মান আমরা জানলাম 120 বের করে নিলাম, তার মানে 120 হলো অন্তঃকোণের মান, তাহলে 180 থেকে যদি 120 বের করি তাহলে প্রতিটি বহিঃ কোণ বেরোবে, প্রতিটি বহিঃ কোণ বেরোবে, এটাই আমাকে বের করতে বলছে। তাহলে প্রতিটি বহিঃ কোণ বের করতে গেলে সবসময় কি করব, যদি প্রতিটি অন্তঃকোণের মান জানি সেটা 180 থেকে বিয়োগ করে দেবো, এটা হলো প্রতিটি বহিঃ কোণ 60 ডিগ্রি। অপশন ডি। নেক্সট হচ্ছে এত সংখ্যাটি কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, বিভাজ্যতা রুল ইউজ করতে হবে। তাহলে প্রথমে দেখো 6 দিয়ে চেক 5 দিতে হবে না, কারণ কোন সংখ্যা শেষে যদি 0 আর 5 থাকে সেই সংখ্যা অবশ্যই 5 দ্বারা বিভাজ্য, মানে কি 2025, এটা 5 দিয়ে ভাগ করলে মিলবে, 2020 এটা 5 দিয়ে ভাগ করলে, লাস্টে কি 5 আর 0 রয়েছে, তার মানে লাস্টে 0 না, এটা 5 দিয়ে হবে না। 8 দিয়ে, 8 এর 3টা দেখতে হয়, লাস্টে 3টা ডিজিট, 8 দোকানে কত, 8 অক্ষে 8, 11 থেকে 8 গেলে 3, ভাগ করলে মিলছে না, 8 দিয়েও হবে না। 7 দিয়ে দেখো, 7 অক্ষে 7, আর 7 1 4, 7 অক্ষে 7 1, 7 অক্ষে 4 41, 5 7 35, 6 7 দিয়েও যাচ্ছে না, তো 6 দিয়ে যাবে। আর 6 দিয়ে যাওয়ার নিয়ম কি, সেই সঙ্গে অবশ্যই 3 অথবা 2 দিয়ে যেতে হবে। 3 দেওয়ার নিয়ম কি, সবগুলো অঙ্ক যোগ করে দেখো, 8 একে কত 9, 8 একে 9, 9 9 18 হলো, যোগ করে 9 তো 3 দিয়ে ভাগ করলে মিলবে, তার মানে এই সংখ্যাটা 8118 3 দ্বারা বিভাজ্য, এবং লাস্টে জোড় সংখ্যা রয়েছে 8, জোড় সংখ্যা 8 মানে কি জোড় সংখ্যা সেটা 2 দিয়েও বিভাজ্য হবে, তার মানে আলটিমেটলি সেটা 6 দ্বারা বিভাজ্য। সরলীকরণ করতে বলেছে, তাহলে এখানে দেওয়া রয়েছে 625, এটা রুট ওভার মাইনাস রুট ওভার 324 প্লাস 33 এর স্কয়ার। 625 এর বর্গমূল করলে আমরা পাবো 25, আর 324 এর বর্গমূল করলে আমরা পাবো 18, আর 33 এর স্কয়ার হলো 1089। তাহলে 25 থেকে 18 গেলে 7 প্লাস 1089 এর সঙ্গে আমাকে 7 যোগ করতে হবে, তাহলে 1096 হবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। নেক্সট একটা সিম্পলিফিকেশনের অঙ্ক, যোগ করে আবার বিয়োগ করতে হবে, দেওয়া রয়েছে, এই দুটোকে আগে যোগ করে নাও, তাহলে 156.025
251.216, 6 5 11, 2 একে 3 একে 4 গেল, 2 2 6 একে 7, 5 5 10, 2 একে 3 একে 4, 5 5 10 4, তার থেকে বিয়োগ করতে হবে 52.156। দেখো 11 থেকে 6 বিয়োগ করলে 5, ইউনিট ডিজিটে 5 এসে যাচ্ছে, ইউনিটে 5 রয়েছে, একটা অপশন নেই, তাহলে বিয়োগ করে দেখতে পারো। বিয়োগ করলে এটার অ্যান্সার দাঁড়াবে 11 থেকে 6 বিয়োগ করলাম 5, তাহলে গেল 5, হাতের হলো 1, 14 থেকে 6 বিয়োগ করলে 8, 2 2 মিলে গেল 0, হাতের থেকে 2 বিয়োগ করলে 5, 10 থেকে 5 5 আর 3। করার কিন্তু দরকার নেই, এইভাবে একটু ইউনিট দিতে, যখন প্রত্যেকটা ইউনিট যখন আলাদা থাকবে তখন তোমরা ইউনিট গুলো চেক করবো, তাহলে এটা যোগ করে দেবে, 6 5 কত 11, 11 থেকে 6 বিয়োগ করো 5। ক্লিয়ার? এতটুকু অঙ্ক করারই দরকার নেই। নিচের অঙ্ক বলেছে একটা চার্ট দেওয়া রয়েছে, এখান থেকে বলেছে প্রশ্নটা ভালো করে পড়তে হবে। বিশ্ববিদ্যালয় সিতে বছরের পর বছর ধরে নির্বাচিত শিক্ষার্থীর মোট সংখ্যা ছিল আনুমানিক কত শতাংশ শিক্ষার্থীর সাক্ষাৎকারে নেওয়া হয়েছিল। সাক্ষাৎকার আমাকে নিতে হবে আর আনুমানিক বের করতে আর নির্বাচিত নেওয়া হবে নিতে হবে, এর পার্সেন্টেজ দেখতে হবে কত শতাংশ। নির্বাচিত সাক্ষাৎকার, সি এরটার প্রথমে দেখতে বলছে, এর নির্বাচিত হলো এটা আর সাক্ষাৎকার হলো এটা, তাহলে সাক্ষাৎকারগুলোকে টোটাল আমাকে যোগ করতে বলেছে, যোগ করে দাও। তাহলে 0 0, এই শূন্যের জন্য একটা শূন্য যাবে, হাতের কোনো নেই, 8 8 16, আর 3 19, 19 আর 8 যোগ করলে হবে 27, হাতের হলো 2, তাহলে 1 2 3 2 5 2 7 থেকে 8, 87 8700। ঠিক আছে, সাক্ষাৎকার নির্বাচিতটা যোগ করে নাও। 0 0, তাহলে এইখানে 2 হবে, 8 2 10, 11 12, 12 2, হাতের হলো 1 1 2 3 4 5, 5220। এটা এখন বলছে পার্সেন্টেজে কত, নির্বাচিতটাকে পার্সেন্টেজে আনতে হবে, সাক্ষাৎকারের কত, সাক্ষাৎকারটাকে নিচে দিতে বলেছে, এই হলো কন্ডিশন। তার মানে নির্বাচিত কত 5220, আর নিচে দিতে বলছে সাক্ষাৎকারকে, এর পার্সেন্টেজ আনতে বলেছে ইনটু 100। ঠিক আছে, 5 7 35, 6 7 42, যাচ্ছে 6 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 6 একটা শূন্য, তাহলে 60% হবে আমাদের সঠিক উত্তর, অপশন এ। আজকে ক্লাসে এই 23খানা অঙ্ক ছিল, 23খানা অঙ্ক তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেওয়া হলো। যদি কোনো অঙ্কে তোমাদের ডাউট হয় অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং বন্ধুর সঙ্গে এই ক্লাসগুলি শেয়ার করে দাও, যাতে সকলেই এই ক্লাসগুলি থেকে উপকৃত হয়। তবে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, ধন্যবাদ।